শুধু দুর্নীতির উদ্দেশ্যেই আদানির সাথে চুক্তি করে বিগত আওয়ামী সরকার, যার মাধ্যমে ২৫ বছরে বাড়তি ব্যয় হবে $10 বিলিয়ন বা সোয়া লাখ কোটি টাকা। এমন পর্যবেক্ষণ উঠে এসেছে বিদ্যুৎ সংক্রান্ত জাতীয় পর্যালোচনা কমিটির প্রতিবেদনে। এই চুক্তির সঙ্গে জড়িত কিছু কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে $মিলিয়ন লেনদেনেরও প্রমাণ পেয়েছে কমিটি। বিকেলে রাজধানীতে বিদ্যুৎ ভবনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। বিদ্যুৎ কেন্দ্রগুলো অলস বসে থাকার কারণে বছরে ক্যাপাসিটি চার্জ বাবদ গচ্ছা যাচ্ছে প্রায় ১৬,০০০ কোটি টাকা পর্যন্ত। বিস্তারিত জানাচ্ছেন রুহুল আমিন। আওয়ামী লীগ আমলের বিদ্যুৎ খাতের সবচেয়ে সমালোচিত প্রকল্প ভারতের আদানি পাওয়ার, যার ক্রয় চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া, বিনিয়োগ এবং সর্বোপরি যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ছিল শুরু থেকেই। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গঠিত পর্যালোচনা কমিটি ও দীর্ঘ অনুসন্ধান ও যাচাই বাছাইয়ের পর খুঁজে পায় বড় অনিয়ম, যা তুলে ধরা হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে। কমিটি জানায়, প্রকল্পের মেয়াদকালে বাড়তি ব্যয় হবে $10 বিলিয়ন। এই প্রকল্পের চুক্তির সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্টে $1 মিলিয়ন লেনদেনের তথ্যও মিলেছে, যা অধিকতর তদন্তের সুপারিশ করা হয়। কমিটির সদস্যরা জানান, চুক্তিটিকে বাতিল করার যথেষ্ট উপাত্ত আছে বাংলাদেশের হাতে। খুব সম্ভবত, যেহেতু এইসব চুক্তিতে ডাইরেক্টলি প্রধানমন্ত্রীর অফিস থেকে কমান্ড আসতো এবং সেটা আমরা জানি আমাদের পাওয়ার ডিভিশনের লোকেদের সঙ্গে কথা বলে, কিন্তু প্রধানমন্ত্রীর অ্যাকাউন্টের কিছু পাওয়া যায় নাই, কারণ সেগুলো অনেক লুকানো থাকে। আমরা পেয়েছি যারা ডাইরেক্টলি চুক্তির সঙ্গে জড়িত ছিল, সই করেছে, এবং আপনার যদি অ্যামাউন্ট জানতে চান, আমার মনে হয়, আমার এক্স্যাক্টলি খেয়াল নাই, কয়েক $মিলিয়ন মতন লেনদেন হয়েছে, এবং যারা ওই 7-8 জন লোকের এখানে জড়িত ছিল, কিন্তু এর থেকে বেশি বলা উচিত না আমাদের। প্রতিবেদনে বলা হয়, 2011 থেকে 24 পর্যন্ত সময়ে বিদ্যুতের উৎপাদন 4 গুণ বাড়লেও আইপিপিগুলোকে পরিশোধ করা হয় 11 গুণ অর্থ। এছাড়া অর্ধেকের বেশি সক্ষমতা অলস বসে থাকায় সেগুলোর পেছনে বছরে ক্যাপাসিটি বাবদ অযৌক্তিক ব্যয় করা হয় 16,000 কোটি টাকা। শুধু তাই নয়, এসব কারণে 13 বছরে 5,500 কোটি টাকা থেকে পিডিবির লোকসান ওঠে 50,000 কোটিতে। যে প্রতিযোগিতামূলক দরপত্র প্রায় উপেক্ষিত। মনে রাখতে হবে যে আইন বলে না যে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে প্রকিউরমেন্ট করা যাবে না, এটা তো আইন বলে না, কিন্তু সেটা বারবারই উপেক্ষিত হয়েছে, যেহেতু আইন সেটা অ্যালাউ করে, যার ফলে ট্যারিফ বাজারে আবিষ্কৃত না হয়ে লেনদেন নির্ভর সমঝোতার মাধ্যমে নির্ধারিত হয়েছে। এ সময় স্বচ্ছতার স্বার্থে সব ক্রয় চুক্তি প্রকাশের কথা বলে কমিটি। সমালোচনা করা হয় এই খাতের জন্য করা দায়মুক্তি আইনের। রুহুল আমিন, ৭১, ঢাকা। এবারের নির্বাচনে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে ভোটে লড়ছেন অন্তত ৪৫ জন ঋণ খেলাপি প্রার্থী। অথচ অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল এদেরকে বাইরে রাখার। অর্থ পরিশোধ না করেও সুযোগ পাওয়া এরকম ২২ জনের তথ্য এসেছে ৭১-এর হাতে, যাদের কাছে বিভিন্ন ব্যাংকের পাওনা প্রায় ৭,৫০০ কোটি টাকা। এর মধ্যে বিএনপির ১২ স্বতন্ত্র রয়েছেন ৮ জন। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহির আনাস। এলাকার বহুমুখী উন্নয়ন, জনগণের সেবা আর চাকরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ভোটের মাঠে চষে বেড়াচ্ছেন খুলনা ৩ আসনের প্রার্থী আরিফুর রহমান মিঠু। নির্বাচনী লড়াইয়ে জিততে যিনি পার করছেন নির্ঘুম রাত আর পরিশ্রম করছেন ২৪ ঘন্টা, অথচ জনগণের মন জয় করার আশ্বাসের আড়ালে তিনি একজন ঋণ খেলাপি। অর্থাৎ সময়মতো পরিশোধ করেননি বিভিন্ন ব্যাংকের ২,০২০ কোটি টাকা, যা দেশের আইনে শাস্তিযোগ্য অপরাধ। অথচ তারপরও জনপ্রতিনিধি হওয়ার লড়াইয়ে এই সুযোগ তিনি পেয়েছেন উচ্চ আদালতের কৃপায়। একই অবস্থা চট্টগ্রাম ৪ আসনের বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীরও। ব্যাংক থেকে জনগণের আমানতের ১,৬৯০ কোটি টাকা ঋণ নিয়ে তিনিও পরিশোধ করেননি সময়মতো। তথ্য অনুযায়ী এবারের নির্বাচনের লড়াইয়ে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন ৪৫ জন ঋণ খেলাপি। এর মধ্যে ২২ জনের তথ্য এসেছে ৭১-এর হাতে, যাদের কাছ থেকে ব্যাংকগুলোর পাওনা ৬,৭৬৪ কোটি টাকা।
আরও ভয়ঙ্কর তথ্য হলো মাত্র 5 জন প্রার্থীর কাছে সেই ঋণের 5,997 কোটি টাকা আটকে আছে। আদালতের দেয়া স্থগিতাদেশ তাদেরকে ভোটের মাঠের সুযোগ করে দিলেও জনগণকে দেয়া প্রতিশ্রুতি কতটা নৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে দিচ্ছেন সেই প্রশ্ন বিশেষজ্ঞদের। আমরা সুপারিশ করেছিলাম সুস্পষ্টভাবে 6 মাস আগে ঋণ খেলাপিরা তাদের ঋণ পরিশোধ করতে হবে এবং একই সাথে যারা অভ্যাসগত ঋণ খেলাপি তারা কোনোভাবে যেন নির্বাচনে অংশ নিতে না পারে। কিন্তু আমাদের নির্বাচন কমিশন আমাদের এই সুপারিশের প্রতি ভ্রুক্ষেপও করে নাই। কী কারণে আমরা তা আমাদের কাছে বোধগম্য নয়। তথ্য অনুযায়ী মিঠু আসলাম চৌধুরী ছাড়াও সিলেট 1 আসনের বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের ব্যক্তিগত প্রতিষ্ঠানের নামে নেয়া মোট ঋণ 839 কোটি টাকা। একইভাবে বগুড়া 1 আসনের বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলামের খেলাপি ঋণ 745 কোটি টাকা। চট্টগ্রামের প্রভাবশালী গিয়াসউদ্দিন কাদের চৌধুরীও ভোটের মাঠে লড়ছেন 680 কোটি টাকার ঋণ খেলাপি অবস্থায়, আর তার স্ত্রী ও সন্তানদের নামে রয়েছে আরও 24 কোটি টাকার ঋণ। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া 1 আসনের স্বতন্ত্র প্রার্থী একরামুজ্জামানের 232 কোটি, মানিকগঞ্জ 2 আসনের জাতীয় পার্টির প্রার্থী SM আব্দুল মান্নানের 122 কোটি, ভোলা 2 আসনের বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের স্ত্রীর 109 কোটি, ময়মনসিংহ 5 আসনের বিএনপির প্রার্থী জাকির হোসেনের 97 কোটি টাকার খেলাপি ঋণ রয়েছে। আইনগতভাবে তো ঋণ খেলাপি নির্বাচনের জন্য প্রার্থী হতে পারেন না, সেই কারণেই তো এই বিধিটা করা হয়েছে। আমি ঋণ খেলাপি অথচ আমি প্রার্থিতা পেয়েছি ঋণ খেলাপির তথ্য গোপন রেখে। আমি যেরকম অপরাধী, নির্বাচন কমিশন আমার তুলনায় কম অপরাধী নয় বলে আমি মনে করি। তারা ঋণ খেলাপি এবং বিশেষত দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে তথ্য গোপনের ক্ষেত্রে যে নমনীয়তা প্রদর্শন করেছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে আকাঙ্ক্ষার পরিপন্থী। তালিকায় আছেন নাগরিকৈক্যের মাহমুদুর রহমান মান্না, চট্টগ্রাম 16 আসনের বিএনপির প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী, মৌলভীবাজার 4 আসনের মুজিবুর রহমান চৌধুরী সহ আরও অনেকে, যাদের সবাই উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে দাপিয়ে বেড়াচ্ছেন নির্বাচনী মাঠ। আব্দুল জাহের আনাস, 71, ঢাকা। চীন নয় বরং বাংলাদেশ সরকারের পরিকল্পনায় নীলফামারীতে নির্মাণ করা হচ্ছে উত্তরবঙ্গের সবচেয়ে অত্যাধুনিক হাসপাতাল। স্বাস্থ্যসেবার বিকেন্দ্রীকরণে যা ভূমিকা রাখবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের শেষ একনেক সভায় উপদেষ্টা জানিয়েছেন, ডলারের বিপরীতে টাকার মান কমে যাওয়ায় 25,000 কোটি টাকা খরচ বেড়েছে রূপপুর প্রকল্পে। বিস্তারিত প্রতিবেদনে। কাগজে কলমে অন্তর্বর্তী সরকারের শেষ একনেক সভা এটি। দায়িত্বের শুরু থেকেই প্রকল্প বাস্তবায়নে বাড়তি সতর্কতায় অর্থ ছাড় হয়নি খুব বেশি, তবে বিদায় বেলায় যেন খানিকটা উদার একনেক। কারণ শেষ দিনে অনুমোদন পেল 45,000 কোটি টাকার 25টি প্রকল্প। বড় প্রকল্পগুলোর মধ্যে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, বিলাসী কিংবা অপ্রয়োজনীয় প্রকল্প বরাবরই উপেক্ষা করেছে সরকার। এদিন সবচেয়ে বেশি আলোচনা হয় চীনের অর্থায়নে নীলফামারীতে সীমান্ত ঘেঁষা হাসপাতালের অনুমোদন নিয়ে। উপদেষ্টা জানান, কারোর পরামর্শে নয় বরং নিজেদের তাগিদেই সীমান্তে হাসপাতাল নির্মাণ করেছে সরকার। নীলফামারীতে দেওয়াটা চীনের সিদ্ধান্ত না, এটা আমাদেরই সিদ্ধান্ত এবং সেখানে একটা জায়গা বরাদ্দ আছে। এটার একটা কারণ হলো কোনো ক্রমেই তো ঢাকাকে বিকেন্দ্রীকরণ করা যায় না। এই হাসপাতালটা যেই মানের, তাতে করে আমরা আশা করি যে এখানে পার্শ্ববর্তী দেশগুলো থেকেও ওই অঞ্চলে চিকিৎসা নিতে আসবে। অর্থের বিচারে দেশের সবচেয়ে বড় মেগা প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এদিন সভায় 25,000 কোটি টাকা বাড়তি অনুমোদন দেওয়া হয়, যার জন্য ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়নকে দায়ী করেন ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। ব্যয় অনেক বেড়ে গেছে, তার মূল অংশ তো হলো প্রকল্প ঋণ রাশিয়া থেকে, সেটা টাকার অঙ্কে অনেক বড় মনে হচ্ছে বেড়েছে, কিন্তু ডলারের অঙ্কে এটা একদমই আগে যা ছিল তাই আছে। এদিনের সভায় স্বাস্থ্য ও পুষ্টি সংক্রান্ত 8,700 কোটি টাকারও এক প্রকল্প অনুমোদন দেয় একনেক। সামাজিক খাতে, শিক্ষা, স্বাস্থ্য খাতে, এগুলাতে এই প্রকল্পগুলোর মধ্যে চলতি ব্যয়ও আছে, আবার মূলধনী উন্নয়ন ব্যয়ও আছে। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। রাজস্ব বাড়ানোর জন্য এনবিআর এর হাতে কোনো ম্যাজিক নেই, তবে চেষ্টা চলছে। আন্তর্জাতিক কাস্টমস দিবসে আয়োজিত প্রেস মিটে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান। তিনি বলেছেন যে গেল 1.5 বছরে নিত্যপণ্য আমদানিতে শুল্ক বাড়ানো হয়নি, অনেক ক্ষেত্রে
উল্টো কমানো হয়েছে। টাকার অবমূল্যায়নে বেড়েছে ফলের দাম। এ সময় অটোমেশন প্রকল্পে 400 কোটি টাকা পরামর্শক ব্যয় যৌক্তিক বলে দাবি করেছেন এনবিআর আব্দুর রহমান খান। পাশাপাশি পণ্য খালাস প্রক্রিয়া সহজ করতে তুলে ধরেন নানামুখী উদ্যোগের কথাও। এখন পর্যন্ত 34.5 লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন, যাতে আদায় হয়েছে 430 কোটি টাকা। গত বছরের একই সময়ে যা ছিল মাত্র 170 কোটি টাকা। আনইউজুয়াল ইয়ার ছিল, সেই জন্য হয়তো এই বছর মানে গ্রোথটা বেশি। যদি আপনি 2 বছরও কম্পেয়ার করেন, এই বছরে ধরেন 17, আগের বছরে 3-20%, 2 বছর যদি আপনি 10 করে ধরেন, সেটাও কিন্তু খারাপ না। আর ওভারঅল তো এমন কোনো ম্যাজিক আমরা করতে পারি না এখন।